নমস্কার। বেঙ্গলি ক্রনিকলসে শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাধা। শুরু করছি পরবর্তী পর্ব। বর্বর অক্রুর অনেকটা নাকি সেরে উঠেছে এই 2 মাসে। লাঠি ধরে ঘরের উঠোনে বেড়াচ্ছে এবং গালাগাল দিচ্ছে কেলেদের। কেলে বলেছে, মাঝির সামনে আমি যাব না ছোট সরকার, তুমি চলো, তুমি সামনে দাঁড়াবে। আমি মোহিনীকে পটাশ করে কচি লাউ ছেঁড়া করে কাঁধে ফেলে চলে আসব, সামনে আমি যাব না। ও বাবা, কাপড়খানা টেনে খুলে ফেলে দেবে আর আমার খালখানা তরচর করে ছড়া পাঁঠার মতো টেনে ছাড়িয়ে নেবে। বাপ রে! কথাটা মিথ্যে নয়। তার সাক্ষী জয়দেব কেন্দুলি যাবার পথের পাশে হেলে পড়া অশ্বত্থ গাছটা। কেলে ডোমের ঠাকুরদাদা জানত ডাকিনী বিদ্যা। সে তার এক সাঙ্গাতের সঙ্গে এক পূর্ণিমার রাত্রে ঠ্যাঙা হাতে বসেছিল। তখনও কুলি খাঁ নবাব হয়ে বসেনি। ঠ্যাঙাড়ের কাল। ডাকাতি ব্যবসার খুব ফলাও অবস্থা। পথে রাহাজানি দিনের বেলাতেও চলত। কেলের ঠাকুরদাদার ঘরে তখন 2টো পরিবার, একটা রক্ষিতা। শাহী জোয়ান আর গুণীর বিদ্যেতে তেমনি ডাক সাইটে গুণিন। পথে লোক ছিল না, তাকিয়েছিল আকাশের দিকে। আশ্বিন মাসের ধোয়া মোছা আকাশ, 16 কলায় ঝলমলে চাঁদের আলোয় সে যেন দুধসাগরে বান ডেকেছে। হঠাৎ একটা শোঁ শোঁ শব্দ উঠল, আর মনে হলো যেন একটা প্রকাণ্ড পাখি পাখা মেলে উড়ে যাচ্ছে। কেলের ঠাকুরদাদা হেসে বলেছিল, কি বলতো? সাঙ্গাত বলেছিল, তাই তো রে, কী পাখি বল দেখি। পাখি নয়, ডাকিনী, গাছে চড়ে উড়ে চলেছে। সাঙ্গাত বলেছিল, মিছে কথা, সব তোর ধাপ্পা। ওই ডাকিনী বিদ্যে শুদ্ধ তোর ধাপ্পাবাজি। কই, কখনো তা পেমান দিস নাই? পাখিকে বলে ডাকিনী। মদের মুখে গালাগাল হয়ে গিয়েছিল। কেলের ঠাকুরদাদা বলেছিল, তবে দেখ শালা, চোখে দেখ, বলেই হেঁকেছিল মন্তর। বিচিত্র কাণ্ড। বিরাট পাখিটা চলেছিল সোজা তীরের মতো পূব থেকে পশ্চিমে। সেটা আকাশে পাক খেতে শুরু করেছিল, যেন ঘুরতে শুরু করলো এবং নামতে লাগলো ধীরে ধীরে। সাঙ্গাত অবাক। পাখিটা যত নামছে তত যেন সত্যিই গাছ হয়ে উঠছে। ডালপালা কাণ্ড স্পষ্ট দেখা যেতে লাগলো। তারপর গাছটা ওইভাবে হেলে মাটির উপর নামলো। একটা 2 ডালের অশ্বত্থ গাছ। তার ডালের উপর বসে এক উলঙ্গিনী এলোচুল রূপসী মেয়ে 2 হাতে মুখ ঢেকে বললে, নামালে যদি তো লজ্জা রাখো গুণিন, দাও কাপড়, না হয় গামছাও দাও একখানা, দাও দাও। কেলের ঠাকুরদা তখন মেতেছে। সে হা হা করে হেসে উঠেছিল। আকাশে চন্দ্রসূর্যি 7 তারা, তাদের সামনে লজ্জা নাই। যত লজ্জা মাটির উপর মানুষের সামনে। নাম নাম, গাছ থেকে নাম, মুখ থেকে হাত খোল, চাঁদ বদনটা দেখি। নামলো মেয়েটা, হাতও খুললে, চোখে যেন জল, মুখে বলল, ওগো, আমি মেয়ে মানুষ। সঙ্গের সাঙ্গাত আর থাকতে পারেনি। নিজের গামছাখানা মাথা থেকে খুলে ছুঁড়ে দিয়ে বলেছিল, এই নাও। কেলের ঠাকুরদাদা চিৎকার করে উঠেছিল, করলে কি, করলে কি? হাত বাড়িয়ে ছুঁড়ে দেওয়া গামছাখানা ধরতেও চেষ্টা করেছিল, কিন্তু এখন মেয়েটার হাতে গামছা পৌঁছে গেছে। সঙ্গে সঙ্গে জ্যোৎস্নায় ঝলমলে আকাশখানায় যেন বিনা মেঘে বিদ্যুৎ চমকে চমকে উঠল। বিদ্যুৎ নয়, ওই উলঙ্গিনী মেয়েটার খিলখিল হাসিতে, হি 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 হি। ওপারের গড় জঙ্গলের শালবনের পাতায় পাতায় সে হাসি বাতাস তুললে। মেয়েটা সেই গামছাখানায় দেহটা ঢেকে নিয়েই আবার টেনে খুলে মাথা পার করে পিছনে ফেলে দিলে। সঙ্গে সঙ্গে কাটা পাঁঠার ছাল ছাড়ানোর মতো কেলের ঠাকুরদাদার চামড়া কে যেন টেনে ছাড়িয়ে ফেলে দিলে। একটা ছাল ছাড়িয়ে নেওয়া কাঁচা মাংসের পিণ্ডের মতো পড়ে গেল সে। সাঙ্গাত অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাকিনী যে গাছটা চালিয়ে এসেছিল সেটা ছেড়ে দিয়ে আর একটা গাছে উঠে সেটাকে উড়িয়ে আবার আকাশপথে উড়ল। গাছটা রইল এখানে ডাকিনী বিদ্যের জয়ধ্বজা হয়ে। ডাকিনীকে ঘাঁটিও না। কেলে সেই ভয়ে যায় নাই। অক্রুর আস্ফালন করছে। আচ্ছা,
আমার শরীর ভালো হোক। অক্রূর সুর হ্যায়, মরণকে ডরতা নেহি, আওরত কো ছোড়তা নেহি। কয়ও অক্রূরকে আটকাতে হয়তো পারবে না, কিন্তু কা কা শব্দ করে সাবধান করে দিতে পারবে। কয়ও মাধবানন্দের আশ্রম থেকে ফিরল। অজয়ের ঘাটে এসে থমকে দাঁড়ালো। কিসের যেন শব্দ উঠছে, নাকাড়ার। হ্যাঁ, নাকাড়াই তো। দুম 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 দুম। কি একটা আসছে, একটা গাছ। ও, 7-8 হাত উঁচু একটা মানুষ রণপার উপর চড়ে আসছে। বাপ রে বাপ, ডাকাত নয়, মাধবানন্দ গোস্বামীর চর অনুচর। এপারে আশেপাশের গ্রামে ইতিমধ্যেই কেশবানন্দের ব্যবস্থায় অনেক লোক আশ্রমের কাজে লেগেছে। কেন্দুলির মহান্ত মহারাজের পাইক বরকন্দাজের মতো ব্যবস্থা। পিছনে বনটার মুখে কোনো এক অজ্ঞাত স্থান থেকে প্রশ্ন করলে, কে আসে? রণপার উপর থেকে লোকটা উত্তর দিলে, জয় কংসারী। বন থেকে আবার শব্দ হলো, জয় মাধব। রণপা সওয়ার বললে, জয় কেশব। তারপরেই বললে, আমি পরাণ পাইক, জরুরি খবর আছে। হেতমপুরের হাতেম খাঁ ফৌজদার ফৌত হয়েছে, হাফেজ খাঁ ফৌজদার হয়েছে, ঢাড় পড়েছে ইলেম বাজারে। কয় চমকে উঠল। মনে পড়ে গেল নবীন গোসাইয়ের কথা। গোসাই, তুমি সিদ্ধ পুরুষ, মুখে না বললে কি হবে? তুমি এইমাত্র সেই মণিটি ফেরত দিয়ে বললে, এটি বোধহয় হেতমপুরের হাফেজ খাঁয়ের বিবি। কয়ও এইটি নিয়ে সেখানে যাও। এই তো বললে, এই তো। আবার বলো তুমি সিদ্ধ পুরুষ নও। মাধবানন্দ দেবতার সম্মুখে গিয়ে ধ্যানে বসলেন। কৃষ্ণদাসী উন্মাদ হয়ে গেছে। সেই সরলা কিশোরী মেয়েটিকে ধরে নিয়ে যাবে বর্বর অক্রূর। কৃষ্ণদাসীর উপর সেদিন তার অপরিসীম ঘৃণা হয়েছিল। তার বেশভূষা, তার চোখের কোণের কালির ছায়ার মধ্যে লালসাকে প্রত্যক্ষ করেছিলেন তিনি। মনে পড়ে গিয়েছিল বাল্যকালের স্মৃতি। সেদিন জলসত্র নিয়ে যে কাণ্ড ঘটে গেছে তাতে তিনি বিস্মিত হয়েছিলেন। আজ সমস্ত শুনে তার অন্তরে তিনি বেদনা অনুভব করছেন। সেই বেদনাকে বিস্তৃত হবার জন্যেই ধ্যানে বসলেন। ওই বেদনা অনুভব করাও তার উপলব্ধি মতে দুর্বলতা। ওকে প্রশ্রয় দিলে সহস্র বা লক্ষ বাহু আলোকলতার মতো জীবন সাধনার বনস্পতিকে আচ্ছন্ন করে ফেলবে। নারীর মধ্যে আদিম মহাপ্রকৃতি প্রচ্ছন্নভাবে বাস করে। যিনি পুরুষকে আয়ত্ত করে পরিশেষে গ্রাস করে নিশ্চিন্ত হন, তার কান্না শুধু সৃষ্টির। মহাকালীর ধ্যানে আছে, বিপরীত রতাতুরাং সুখপ্রসন্ন বদনাং শেরানন সরারুহাং। হ্যাঁ, আদিম নারী প্রকৃতির স্বরূপ এর থেকে স্পষ্ট প্রত্যক্ষ আর হয় না, কিন্তু তার বুক থেকেই প্রকাশিত হয় চৈতন্য স্বরূপ, মহা অগ্নির মধ্য থেকে মহাজ্যোতির মতো। সেই জ্যোতির্ময়কে প্রকাশ করেও তার সান্ত্বনা নেই। সেই আবার ওই জ্যোতির্ময়কে আচ্ছন্ন করবার জন্য মরীচিকার পিছনে হরিণীর মতো ছোটে। তিনি চৈতন্যকে প্রকাশিত করে চৈতন্যের হৃদয়ে লাদিনী শক্তি হয়ে অধিষ্ঠিত হন। তিনি বাইরে এসে রাধা হয়ে চৈতন্যময় পুরুষোত্তমকে আচ্ছন্ন করেন। কিন্তু চৈতন্যময় পুরুষোত্তম সে আচ্ছন্নতা কাটিয়ে চলে যান। রাধা শতবর্ষ বিরহে কাঁদে। কৃষ্ণদাসীরা রাধা নয়, পুতনা। আর ওই মেয়ে মোহিনী? না, কৃষ্ণদাসীদের গর্ভে রাধা জন্মায় না। আজও সে স্বরূপ প্রকাশিত হয়নি। যখন হবে তখন হবে ছলনাময়ী, লাস্যময়ী। চৈতন্যকে আচ্ছন্ন করেই ওর জীবনলীলার সার্থকতা। করুণা করেও ওদের দিকে ফিরে তাকিও না সন্ন্যাসী। ওই তামসী মায়ায় মহাভারতের মহাযজ্ঞের চরু বিষাক্ত হয়ে গেছে। এ মোহ থেকে মুক্ত করো হে প্রভু, আমাকে এ মোহ থেকে মুক্ত করো। গুরু মহারাজ! বাইরের দরজা থেকে ডাকলেন কেশবানন্দ। উত্তর দিলেন না মাধবানন্দ। কেশবানন্দ কয়েক মুহূর্ত অপেক্ষা করে আবার গলার সাড়া দিয়ে নিজের অস্তিত্বের কথা জানিয়ে দিলেন। মাধবানন্দ এবার বুঝলেন সংবাদ গুরুত্বপূর্ণ।
তিনি জপ রেখে প্রণাম করে বাইরে এলেন। কিছু বক্তব্য আছে বলে মনে হচ্ছে কেশবানন্দ? হ্যাঁ গুরু মহারাজ, হাতমপুরের হাতেম খাঁ ফৌত হলো, হাফেজ খাঁ ফৌজদার হলো। ওপারে কি তারই ঢেরা পড়ছে? হ্যাঁ, এক রাজা বিগত হয়, অন্যজন রাজা হয়ে বসে। ওতে আমাদের কি আছে বলো? আরও সংবাদ আছে গুরু মহারাজ। মুর্শিদাবাদে নবাব সুজাউদ্দিন বীরভূমের রাজকর আদায়ের জন্য ফৌজ পাঠাচ্ছেন। রাজনগরের বাদিউজ্জামান খাঁ কয়েক বৎসর রাজকর বাকি ফেলেছেন। আমাদের আরও একটু সংগঠন প্রয়োজন গুরু মহারাজ। কি সংগঠন কেশবানন্দ? সংগঠন বলতে আমি তো বুঝি আত্মসংগঠন। না মহারাজ, আত্মসংগঠনের জন্য যখন আমরা সংঘের আশ্রয় নিয়েছি, তখন সংঘ সংগঠন না হলে আত্মসংগঠন কখনো সম্পূর্ণ হবে না। আপনি আমা অপেক্ষা বয়সে নবীন, কিন্তু জ্ঞানে আপনি প্রবীণ। কিন্তু আত্মজ্ঞান এবং সংসার জ্ঞানে কিছু প্রবোধ আছে। একটা আসে জন্মান্তরের পুণ্যে ভগবত কৃপায়, অন্যটা আসে শুধু অভিজ্ঞতায়। সেই হিসেবে সংসার জ্ঞান আমার আছে বলেই বলছি সঙ্গ সংগঠন প্রয়োজন। আমি জানি আপনি বাহুবলের শক্তিকে সুচক্ষে দেখেন না। তাই তো কেশবানন্দ। চিন্তিত মুখে কেশবানন্দ কথা কয়েকটি বলে সম্মুখে বিরাট বনস্পতি শীর্ষের দিকে চেয়ে রইলেন। অন্ধকার হয়ে এসেছে। তারই মধ্যে মসীকৃষ্ণ বর্ণে আঁকা ছবির মতো দাঁড়িয়ে আছে শালগাছটা। জীবনের প্রথম বিরাট স্বরূপ ওই বনস্পতি। যত আলোর দিকে সহস্র শাখা বিস্তার করে নিজেকে প্রসারিত করে ঊর্ধ্বলোকে উঠছে, তত তার তলার অন্ধকার ঘন হচ্ছে, বিস্তৃত হচ্ছে। জীবনের তামসীর বিনাশ নাই। কেশবানন্দ তার ধ্যান ধারণা সাধন তপস্যা সত্ত্বেও কঠোর বাস্তববাদী। কেশবানন্দ বললেন, গুরু মহারাজ, এক মহর্ষি তার পরমায়ু মাত্র কয়েক কোটি বর্ষ জেনে এবং অনন্তকালের সঙ্গে তুলনায় কয়েক কোটি বর্ষকে নিতান্তই অকিঞ্চিৎকর উপলব্ধি করে কোনো কুটির নির্মাণ না করে মাত্র একটি গাছের পাতা মাথায় দিয়ে তপস্যায় বসেছিলেন। কিন্তু পাতাটির আয়ু নিশ্চয়ই কয়েক কোটি বর্ষ ছিল না। সুতরাং পাতাটিকে নিশ্চয় বারংবার বদল করেছিলেন। আমাদের সংঘ সেই পাতাই না হয় হলো। কিন্তু সেটি যাতে ঝড়ে না ওড়ে, বর্ষায় না গলিত হয়, তার চেষ্টা তো করতেই হবে। ঝড় উঠছে গুরু মহারাজ। হিন্দুস্থানের আকাশে উত্তর পশ্চিম কোণে মেঘ উঠছে। শুনছি পারস্যে মহা অসুরতুল্য এক নাদির শাহের অভ্যুদয় হয়েছে। সে নাকি হিন্দুস্থানের দিকে অভিযানে অগ্রসর হবে। মুঘলের কাল গত হতে চলেছে গুরু মহারাজ। নাদির শাহের আঘাতে দিল্লির দরবার একান্তভাবে শক্তিহীন হয়ে পড়বে। দক্ষিণে মারাঠারা প্রবল হয়ে উঠেছে। ভবানীর বরপুত্র রামদাস শিষ্য শিবাজী মহারাজার গড়া শক্তি আজ ভ্রষ্ট। এ সময় শুধু নিজের জন্য তপস্যা করতে চান, হিমালয় যান। যদি ধর্মকে রক্ষা করার প্রয়োজন মনে করেন, তাহলে সক্রিয় হতে হবে। দিকে দিকে সন্ন্যাসীরা সক্রিয় হয়ে উঠছে। আপনি রাজেন্দ্রগিরি মহারাজের সাক্ষাৎ পেয়েছেন। সেখানেই আপনার সঙ্গে আমার দেখা। আপনার মধ্যে জ্ঞান এবং তেজের সমাবেশ, সংকল্পের দৃঢ়তা দেখে আপনাকে অনুসরণ করেছি। নইলে আমি আসতাম না। আজও বলুন, যদি সংকল্পে আপনি দুর্বল হয়ে থাকেন বা তত্ত্বজ্ঞানে এই সংসারকে একটি বুদ্বুদি মনে করে থাকেন, তবে আমি স্থান ত্যাগ করি। একটু স্তব্ধ থেকে আবার কেশবানন্দ বলেন, আজকের মতো উদাসীন বলুন উদাসীন, দুর্বল বলুন দুর্বল। এ তো আমি কোনোদিন দেখিনি। মার্জনা করবেন। মনে হচ্ছে আপনি বিচলিত। মাধবানন্দ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কেশবানন্দ, সত্য গোপন আমি করি না। তুমি ঠিকই ধরেছ। আমি বিচলিত হয়েছি আজ। ওই কয়ও আমাকে বলে গেল, আমার অভিশাপেই নাকি ইলামবাজারের সেই বৈষ্ণবী, যাকে আমরা বর্গীদের হাত থেকে বাঁচিয়েছিলাম, যে আমাদের জলসত্র নিয়ে গোলমাল করেছিল, সে পাগল হয়ে গেছে। অন্তত লোক তাই বলছে। কেশবানন্দ বললেন, আমি জানি কৃষ্ণদাসী পাগল হয়ে গেছে। আপনার দয়ায় তারা ভিক্ষা করতে এসেছিল।
আমি পুঙ্খানুপুঙ্খ রূপে সংবাদ নিয়ে দেখেছি আপনাকে দেখে তার পাপ পঙ্ক থেকে মুক্তি কামনাই জেগেছিল, সেই কারণেই ছুটে এসেছিল। হতভাগিনীর জীবনে যা ঘটে গেছে তার উপায় তো আর নেই, উপায় খুঁজতে এসেছিল ওই মেয়েটার জন্য। মেয়েটি সত্যিই বড় ভালো। ওর উপর লুব্ধ দৃষ্টি ওই বর্বর অক্রূরের। যদি বলেন। চুপ করলেন কেশবানন্দ। মাধবানন্দ বললেন, চুপ করলে কেন কেশবানন্দ? যদি বলেন তো ওই মা এবং মেয়েকে আমাদের সীমানার মধ্যে এনে নিরাপদ আশ্রয়ে রেখে দিই। না, দৃঢ় স্বরে মাধবানন্দ বলে উঠলেন, না। বিশ্ব সংসারে পাপ এবং পুণ্য প্রবৃত্তি দুটি একই শক্তির দুই বিরোধী রূপ। এই বিরোধের মধ্যে সন্ধির মধ্যপথ নেই কেশবানন্দ। পাপকে মরতেই হবে। তার পূর্ণ বিলুপ্তির মধ্যেই চৈতন্য স্বরূপের মহাপ্রকাশ সম্পূর্ণ হবে। আমাকে ভুল বুঝেছ কেশবানন্দ। তাদের প্রতি আমার কোনো করুণা নেই, কিন্তু আমার ক্রোধ আমার অভিশাপ হয়ে থাকলে আমার পক্ষে বেদনা অনুভব না করে উপায় কী বলো? শেষে পিপীলিকা বধ করলাম।